সংবাদে শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। গ্যাসের দাম বৃদ্ধি থেকে পেট্রোল ডিজেল শুল্ক বাড়ানো, কেন্দ্রের সিদ্ধান্ত অখুশি আমজনতা। শেয়ার বাজারে বড়সড় ধস, ডুবল বিনিয়োগকারীদের 20 লক্ষ কোটি টাকা। বিচারপতি সেন সরার পরে বিচারপতি চক্রবর্তীর বেঞ্চে গেল প্রাথমিকের 32,000 চাকরি বাতিলের মামলা। নাবালিকাকে গণধর্ষণ কাণ্ডে 3 আসামির আমৃত্যু কারাদণ্ডের আদেশ। পড়ুয়া মোটে মাছ, একমাত্র শিক্ষকও অনিয়মিত, বন্ধের মুখে পূর্ব জয়কৃষ্ণপুর জুনিয়র হাই স্কুল। জোড়া ধাক্কা, একদিকে পেট্রোল ও ডিজেলের উপর শুল্ক বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার, অন্যদিকে রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে সিলিন্ডার পিছু 50 টাকা করে। শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত সরাসরি সাধারণ মানুষের উপর পড়বে কিনা সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়, তবে রান্নার গ্যাসের দাম যে মধ্যবিত্তের অন্দরে প্রভাব ফেলবে তা নিয়ে নিঃসন্দেহে বলা যায়। সেই কারণে সোমবার কেন্দ্রীয় সরকারের তরফে নেওয়া এই জোড়া সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হলেন সাধারণ মানুষ। কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে ইটিভি ভারতের তরফে কথা বলা হয়েছিল বেশ কয়েকজন গৃহিণীর সঙ্গে। মৌসুমী রায় বণিক, সোমা ঢালি, সংঘমিত্রা বিশ্বাসদের সংসার সামলাতে হয়, তাই তারা ভালো জানেন যে রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু 50 টাকা করে বাড়লে কি প্রভাব পড়তে পারে রোজকার জীবনে। তাই তাদের কথায় সরকারের এই সিদ্ধান্ত সঠিক নয়। এক ধাক্কায় 50 টাকা সিলিন্ডার পিছু বাড়ানোর প্রভাব অবশ্যই হেসেলে পড়বে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, এর মধ্যে গ্যাসের দাম বৃদ্ধি বাড়ার ওপর খাড়ার ঘায়ের সমান। কোনোভাবেই উচিত হয়নি, বরং একটু স্বস্তি দিতে এই দাম কমানো উচিত ছিল সরকারের। বাধ্য হয়ে কিনতে হবে, কিন্তু এইভাবে এত দাম বাড়তে দিয়ে কেনা সুখকর নয়। তারা আরো বলেছেন, নামমাত্র টাকা হলেও একসঙ্গে অনেকটা পরিমাণেই কিনতে হয়, ফলে দিনের শেষে অঙ্ক কষলে অথবা 1 মাসের খরচ দেখলে সেই টাকাটা বেশ অনেকটাই অতিরিক্ত। কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে আবেদন, তারা আমাদের কথা ভাবনা চিন্তা করুক, আমজনতাকে একটু সুরাহা দিক। ট্রাম্পের শুল্ক ঘোষণার থেকে বিশ্বজুড়ে শেয়ার বাজারে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। সোমবার সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গে সেন্সেক্স 3,900 পয়েন্টেরও বেশি পতন দেখেছে, অর্থাৎ সেন্সেক্স সূচক প্রায় 5.22% কমেছে। অন্যদিকে নিফটিও 1,160.8 পয়েন্ট বা 5.06% কমেছে। বিএসই সেন্সেক্স সোমবারের লেনদেনে 3,939.68 পয়েন্ট বা 5.22% বিশাল পতনের সঙ্গে 71,425.1 এবং নিফটি 1,160.8 পয়েন্ট বা 5.06% পতনের সঙ্গে 21,743.65 স্তরে লেনদেন করেছে। এর জেরে বিসাইতে তালিকাভুক্ত কোম্পানিগুলির বাজার মূলধন 20.16 লক্ষ কোটি টাকা কমেছে, অর্থাৎ সোমবারের লেনদেনের বিনিয়োগকারীদের সম্পদ 20.16 লক্ষ কোটি টাকা কমে গিয়েছে। অন্যদিকে শুল্কের কারণে এশিয়ান শেয়ার বাজারে বিপর্যয় দেখা গিয়েছে। হংকংয়ের বাজার সূচক 10% কমে গিয়েছে। একই সময়ে চীন থেকে জাপান পর্যন্ত বাজারগুলি সূচক 6% হ্রাস পেয়েছে। আমেরিকাতেও ভারী পতনের দ্বারা অব্যাহত হয়েছে, সেখানে S&P এবং NASDAQ স্টক 3% হ্রাস পেয়েছে, যেখানে ডো ফিউচার 900 পয়েন্ট কমেছে। অন্যদিকে বাজার খোলার সঙ্গে সঙ্গে জাপানের নিক্কেই 225 পয়েন্ট কমে যায়। প্রাথমিক নিয়োগের এই মামলায় সোমবার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে, কিন্তু বিচারপতি সেন ব্যক্তিগত কারণ দেখিয়ে অব্যাহতি নেন। বিচারপতি সৌমেন সেন সরে দাঁড়ানোয় প্রাথমিকের 32,000 চাকরি বাতিল মামলা কলকাতা হাইকোর্টের নতুন বেঞ্চে গেল। সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি এ শিবজ্ঞান বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানির জন্য পাঠিয়েছেন। প্রাথমিকে চাকরি বাতিলের এই মামলা সোমবার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে, কিন্তু বিচারপতি সেন ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে অব্যাহতি নেওয়ার নিয়ম অনুযায়ী সেটি আর ওই ডিভিশন বেঞ্চের বিচারাধীন থাকেনি। মামলাটি হাইকোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানমের কাছে পাঠিয়ে দিয়েছিলেন বিচারপতি সেন। এরপরে প্রধান বিচারপতি মামলাটি বিচারপতি চক্রবর্তীর বেঞ্চে পাঠান। প্রসঙ্গত 2023 সালের মে মাসে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 32,000 প্রাথমিক নিয়োগের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য। এই সংক্রান্ত আরও একটি মামলায় বিচারপতি অমৃতা সিংহ 42,000 নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। সেই মামলাটি সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ পেয়েছে। মামলাকারীরা দাবি করেছিলেন, আদালতের নির্দেশে নম্বর বিভাজন সহ তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে সেই তালিকায় তাদের থেকে কম নম্বর পেয়েও অনেক অপ্রশিক্ষিত প্রার্থী চাকরির সুপারিশপত্র পেয়েছেন। তারপরে বিচারপতি গঙ্গোপাধ্যায় প্যানেল বাতিল করে ঢাকি সমেত বিসর্জনের হুঁশিয়ারি দিয়েছিলেন। প্রসঙ্গত নিয়োগ সংক্রান্ত একটি মামলায় বিচারপতি সেনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মেডিকেল কলেজে ভর্তি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তিনি। বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশের উপরে প্রথম স্থগিতাদেশ দেয়, পরে সিবিআই দায়ের করা এফআইআর খারিজ করে দেয়। এরপরই ডিভিশন বেঞ্চের এই নির্দেশে প্রক্রিয়াগত ত্রুটি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এমনকি বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তাও কার্যকর হবে না বলে জানিয়ে দিয়েছিলেন তিনি। প্রসঙ্গত বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে রাজ্য প্রায় 26,000 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে। সেই রায়ের পরে সমাজে প্রায় সব স্তরেই আলোড়ন তৈরি হয়েছে। এরই মধ্যে প্রাথমিকের চাকরি মামলার শুনানি ঘিরে নানা মহলে আলোচনা শুরু হয়েছে।
নাবালিকাকে গণধর্ষণ কাণ্ডে সোমবার দোষী সাব্যস্ত 3 আসামির আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল বারাসত পক্সো আদালত। এই তিনজন হলো রাকিবউদ্দিন মণ্ডল, জামিরুল আলী ও শাহজাহান আলী। যাবজ্জীবন সাজার পাশাপাশি ওদের প্রত্যেককেই 50,000 টাকা করে জরিমানা ধার্য করেছেন পক্সো আদালতের বিচারক সুস্মিতা মুখোপাধ্যায়। শনিবার ইকো পার্কে গণধর্ষণ কাণ্ডে 3 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। সোমবার তাদের সাজা ঘোষণা করা হয়। আদালত সূত্রে খবর, গণধর্ষণের ঘটনাটি ঘটেছিল 2022 সালের 18 জুলাই। সেদিন নিউ টাউনের ইকো পার্ক থানার সিলিকন ভ্যালি ফ্যাক্টরির সামনে নাবালক বন্ধুর সঙ্গে মোবাইলে গেম খেলছিল ওই নাবালিকা। এমন সময় 2 অপরিচিত ব্যক্তি সেখানে হাজির হয়ে নিজেদের পুলিশ বলে পরিচয় দেয়। এরপর দুজনকে পাশের একটা নির্জন জায়গায় ডেকে নিয়ে যায়। সেখানে ওই নাবালককে মারধর করা হয়। পরে সেখানে আরো একজনকে ফোন করে ডেকে আনে ওই 2 ব্যক্তি। এরপর নাবালককে আটকে রেখে তার সামনে একে একে 3 জন মিলে নাবালিকাকে ধর্ষণ করে। ঘটনার পর কোনো মতে সেখান থেকে পালিয়ে স্থানীয় এক বাসিন্দাদের সাহায্যে গোটা ঘটনাটি পরিবারকে ফোন করে জানায় নির্যাতিতা ও নাবালক। সেদিন ইকো পার্ক থানায় 3 অপরিচিত ব্যক্তির বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় গণধর্ষণে অভিযুক্ত 3 জনকে। প্রায় 2 বছর 8 মাস মামলাটি চলে বারাসত পক্সো আদালতে। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং সাক্ষীদের বয়ানের উপর ভিত্তি করে সোমবার দোষী সাব্যস্ত 3 জনকে যাবজ্জীবন সাজা দেন বিচারক। মামলার সরকারি আইনজীবী সৌভিক বসু ঠাকুর বলেন, ধৃত 3 জনের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু হয়েছিল। প্রায় 2.5 বছর পরেও বেশি সময় ধরে মামলাটি চলার পর সোমবার পক্সো আদালতের বিচারক দোষী সাব্যস্ত 3 জনকে আজীবন যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সেই সঙ্গে প্রত্যেকেই 50,000 টাকা করে জরিমানা, অনাদায়ে আরো 1 বছরের সাজা শুনিয়েছেন বিচারক। জরিমানার টাকা নির্যাতিতা ওই নাবালিকাকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে নির্যাতিতার পরিবার সুবিচার পাওয়ায় খুশি সকলে। দোতলা স্কুলে ক্লাসরুমও রয়েছে 5 থেকে 6টি, কিন্তু স্কুলে পড়ুয়ার সংখ্যা হাতে গুনে 5 জন আর শিক্ষকও মাত্র 1 জন। এমনই দশা দক্ষিণ 24 পরগনার মথুরাপুর 2 নম্বর ব্লকের পূর্ব জয়কৃষ্ণপুর জুনিয়র হাই স্কুলের। অভিযোগ, শিক্ষকের অভাবে স্কুল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন পড়ুয়াদের অভিভাবকরা। এমনকি বর্তমানে একমাত্র শিক্ষক কালীপদ মণ্ডলের বিরুদ্ধেও স্কুলে না আসার অভিযোগ তুলছেন স্থানীয়রা। তিনি নাকি মাসে 3 থেকে 4 দিন স্কুলে আসেন, তাই যে কজন পড়ুয়া রয়েছে তাদেরও পঠন পাঠন লাটে উঠেছে বলে অভিযোগ। উল্লেখ্য, 2011 সালে সুন্দরবন এলাকার পূর্ব জয়কৃষ্ণপুরে স্থানীয় বাচ্চাদের জন্য 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের জন্য চালু করা হয় এই জুনিয়র স্কুল। সেই সময় 50 থেকে 60 জন পড়ুয়া নিয়ে স্কুল শুরু হয়। শিক্ষকও ছিলেন বেশ কয়েকজন, কিন্তু 2013 সালে শিক্ষকের সংখ্যা কমে দাঁড়ায় 1 জনে। সেই থেকে পড়ুয়ার সংখ্যাটাও কমতে শুরু করে, যা কমতে কমতে মোট 5 জনে এসে দাঁড়িয়েছে, যার মধ্যে 6ষ্ঠ শ্রেণীতে একটি ছাত্র এবং 7ম শ্রেণীতে 4 জন। বাকি 5ম ও 8ম শ্রেণীতে কোনো পড়ুয়া নেই। আর এর কারণ হিসেবে শিক্ষক না থাকা ও যিনি রয়েছেন তার অনিয়মিত স্কুলে আসাকে দায়ী করেছেন অভিভাবক এবং স্থানীয়রা। কেন কালীপদ মণ্ডল স্কুলে আসেন না সেই প্রশ্ন করা হলে তিনি নাকি জানিয়েছেন, স্কুলে নানা অফিসিয়াল কাজের জন্য তাকে সরকারি দপ্তরে ছুটতে হয়, সেই কারণে সময় হয় না স্কুলে আসার। এ নিয়ে স্কুলের অস্থায়ী কর্মী সবিতা ময়রা বলেন, স্কুলে একজনই শিক্ষক আছেন, উনি মাঝে মধ্যে আসেন। স্কুলের পাশে যে বাড়ি আছে ওখানে ফোন করে জানিয়ে দেন সে আসবেন কিনা। আমরা সেই মতো স্কুলে আসি, কখনো বলে দেন বাচ্চাদের খাবার দিয়ে ছেড়ে দিতে, আর উনি মাঝে মধ্যে আসেন। স্কুলে আর কোনো স্যার ম্যাডাম নেই। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন পূর্ব জয়কৃষ্ণপুর জুনিয়র হাই স্কুলের একমাত্র শিক্ষক কালীপদ মণ্ডল। তার দাবি, আমি রোজ স্কুলে আসি। স্থানীয়রা কেন আমার বিরুদ্ধে মিথ্যে বলছেন আমি জানি না, হয়তো ওদের আমার প্রতি কোনো ক্ষোভ আছে। আর স্কুলের সব কাজ আমাকে করতে হয়, এমনকি ঘন্টাও আমি বাজাই। একাধিকবার ব্লক অফিসে ও মধ্যশিক্ষা পর্ষদে জেলা স্কুল শিক্ষা আধিকারিককে জানিয়েছি, শিক্ষক নিয়োগের কোনো ব্যবস্থা হয়নি।